দেখতে পেলা যে বেশিরভাগ ওয়েব ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট আসলে পুয়ার রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর কারণে ফেল করে। তা আমি চাই না তোমাদের প্রজেক্ট গুলো ওরকম ফেল করুক। যদিও আলটিমেটলি এগুলো অনেক সময় তোমরা কেউ ধরে রাখো না যে এই কাজটা তোমরা শেষ পর্যন্ত করবা, কিন্তু তারপরও যারা যদি ধরে রাখার ইচ্ছা থাকে তাহলে তাকে আসলে থিওরিটিক্যালি অ্যাটলিস্ট প্রথম দুই তিনটা লেকচার তোমাদের একটু এভাবে যদি যাও একটু ইঞ্জিনিয়ারিং অ্যাসপেক্টস এর, তাহলে তোমাদের জন্য প্রজেক্টগুলো সাকসেসফুল হওয়ার চান্সটা বেশি থাকে। আচ্ছা, এই ফাঁকে আমি একটা বলে রাখি, তোমরা নিশ্চয়ই যেহেতু করোনার সময়ের ছাত্রছাত্রী, তোমরা সবাই অনলাইন ক্লাস করার সব কিছু জানো। তোমাদের সাথে আমার এটা প্রথম অনলাইন ক্লাস। আমি ক্লাসের যে কোনো একটা সময়ে মাঝে মধ্যে কোশ্চেন জিজ্ঞেস করি, তখন তোমরা চাইলে ওইখানে হ্যান্ড রেজ করার অপশন আছে, হ্যান্ড রেজ করে অ্যান্সার দিতে পারো। এছাড়া আরেকটা যে জিনিসটা সেটা হচ্ছে চ্যাট বক্সটার দিকে খেয়াল করো। চ্যাট বক্সে আমি কিছু মেসেজ দিব, ওই মেসেজগুলো দিকে দেখবা, এবং ক্লাস শেষ হওয়ার আগে বা তোমার যদি মনে হয় যে তুমি আর ক্লাস করবা না, তখন তোমার আইডি নাম্বারটা তুমি টাইপ করে দিয়ে তারপরে লেফট করবা। কারণ অনেক সময় জুমের যেটা সমস্যা, যে তোমরা যারা জয়েন করছো এটা পার্টিসিপেন্ট লিস্টটা বিডিরান থেকে অনেক সময় আমাদের কাছে প্রোভাইড করা হয়, পরবর্তীতে সময় আমরা পাই না। তো এই জন্য যদি আইডি নাম্বার তুমি টাইপ করে দিয়ে যাও, তাহলে এই চ্যাট বক্সটা যিনি হোস্ট ওনার কাছে এটা সেভ থাকে, তাহলে তোমাদের এগুলো অ্যাটেন্ডেন্স হিসাবে ইজিলি মানে কাউন্ট করা যাবে আর কি। এই জন্য তোমরা চ্যাট বক্সে তোমার আইডি নাম্বারটা তুমি টাইপ করে দিবা যে কোনো সময়। Could you try again? যে কোনো সময় তুমি চ্যাট বক্সে তোমার আইডি নাম্বারটা টাইপ করে দিবা। মিটিং চ্যাট বক্সে তুমি আইডি, তোমার যে রোল আইডিটা আছে সেটা টাইপ করে দিবা। সবাই বুঝতে পারছো আমার কথা? জি স্যার। জি স্যার। জি স্যার। থ্যাংক ইউ। কেউ এখানে তোমাদের নাম এবং আইডি দিয়ে সবাই জয়েন করছো দেখতে পাচ্ছি। ঠিক আছে, তোমরা ওই চ্যাট বক্সে তোমাদের আইডি নাম্বারটা অবশ্যই টাইপ করে দিবা, না হলে কিন্তু অনেক সময় চ্যাট হিস্ট্রিটা থাকে। এই জন্য তোমাদের আমি বুঝতে পারবো যে কারা কারা ক্লাসে প্রেজেন্ট ছিলাম। আর তন্ময়, তোমার দায়িত্ব হচ্ছে যে তুমি ওই মিউট আনমিউটটা, অনেক সময় অনেকের দেখা যায় যে সে মিউট অবস্থায় আছে, ক্লাস শুনতেছে কিন্তু আনমিউট হয়ে যাচ্ছে। তো ওইসব ক্ষেত্রে তুমি মিউট করে দিবা। এবং যারা ওয়েটিং রুমে আছে, আমি এখন পর্যন্ত 2জন ওয়েটিং রুমে দেখতে পাচ্ছি, তাদেরকে তুমি ওয়েটিং রুম থেকে অ্যাডমিট করবা। আচ্ছা, আমরা সবাইকে এডমিট করছি আমি। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা একটু স্লাইডটাতে যাই। স্লাইড দেখতে পাচ্ছো সবাই? লোডিং হচ্ছে। আচ্ছা, তোমরা কি স্লাইড দেখতে পাচ্ছো? জি স্যার। ওকে। আচ্ছা, আমরা এই লেকচারটা তোমাদেরকে শুরু করেছিলাম, এটা ওয়েব ইঞ্জিনিয়ারিং এর এই বইয়ের ফার্স্ট লেকচার ছিল। তো এখানে গিয়ে আমি গত ক্লাসে শেষ করেছিলাম। দেখা যাচ্ছে তাই না? আমার এখানে একটু সমস্যা হচ্ছে, দেখতে পাচ্ছ তো, তাই তো? জি স্যার। তাহলে এই এখানে আমরা যে ক্যাটাগরি গুলো দেখলাম, যে এই ক্যাটাগরির এখানে একটা ফিগার আছে। ফিগারটা হচ্ছে এখানে ডেভেলপমেন্ট হিস্ট্রির সাথে কমপ্লেক্সিটির একটা ফিগার দিয়েছে। মানে তুমি কি ধরনের প্রজেক্ট ডেভেলপ করছো, এটা তুমি বুঝতে পারবা যে তোমার প্রজেক্টটা আসলে কি ধরনের প্রজেক্ট। এখন তোমাদের কাছে একটা জিনিস এই ছবি দেখে তোমাদের কাছে ক্লিয়ার আইডিয়া হবে। তুমি ধরো সিম্পল যদি একটা ইনফরমেটিভ ওয়েবসাইট তৈরি করতে চাও, সেটার আসলে কমপ্লেক্সিটির পরিমাণটা খুবই কম। মানে যেটাকে আমরা বলতেছি ডক সেন্ট্রিক ওয়েবসাইট অথবা ওয়েব পেজ। তারপরে যেমন ধরো যদি একটু ইন্টারেক্টিভ করো, সেক্ষেত্রে আরেকটু কমপ্লেক্সিটি বাড়বে, যেখানে ইউজারের ইন্টারাকশন থাকবে। ট্রানজেকশনাল ওয়েবসাইট গুলোর ক্ষেত্রে এটাতে আরেকটু কমপ্লেক্সিটি বাড়বে। মানে ফিগারটা তোমরা বুঝতে পারতেছো এক্স গ্রাফ এবং ওয়াই গ্রাফ অনুযায়ী। একদম লাস্টের দিকে রিসেন্টলি যেসব সোশ্যাল ইঞ্জিনিয়ারিং সাইট গুলো আছে,
যেমন ক্রাউড সোর্সিং বলে এখন একটা নতুন শব্দ আছে, ক্রাউড সোর্সিং বললে আগে যেটাকে আউটসোর্সিং, তোমরা শব্দটার সাথে অনেকে পরিচিত, ক্রাউড সোর্সিং ও হয়তো অনেকে শুনছো। ক্রাউড বুঝো তো, মানে এ, একটা জায়গায় প্রচুর মানুষকে আমরা বলি যে ক্রাউড, এখানে জনসমাবেশ হচ্ছে। ক্রাউড সোর্সিং যেটা, সেটা হচ্ছে সোশ্যাল ওয়েব ইঞ্জিনিয়ারিং এর একটা পার্ট। এই ক্রাউড সোর্সিং যদি করতে হয় তাহলে সেই সব ক্ষেত্রে, সেই ধরনের ওয়েব পেজ গুলো ক্ষেত্রে কমপ্লেক্সিটি অনেক হাই থাকে। ইউবিকুইটাস যেগুলো আছে, মানে বিভিন্ন রকম মাল্টিপল টাইপ অফ ডিভাইস একই পোর্টাল ব্যবহার করার সুবিধা, এটা একটু চ্যালেঞ্জিং টেকনোলজিক্যাল দিক দিয়ে, এই জন্য এগুলোর কমপ্লেক্সিটিটা হাই। আর তোমাদেরকে গত ক্লাসে আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, যেটা তোমরা আগামী সপ্তাহে মানে বৃহস্পতিবারের মধ্যে সাবমিট করবা। সেটা হচ্ছে ওই ক্যাটাগরি ওয়াইজ তোমরা রিসেন্ট যেসব ওয়েব পেজ গুলো রেগুলারলি ইন্টারেক্ট করো, সেগুলো আসলে কোনটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, এরকম কিছু এক্সাম্পল তুমি তুমি আমাকে রিটেনলি দিবা আর কি। এটা তোমাদের ফার্স্ট অ্যাসাইনমেন্ট। আচ্ছা, এখন স্যার দেখো এটা কি নেক্সট উইকের বৃহস্পতিবার দিব? নেক্সট উইক না, এইটা তো আসলে এই উইকে ছিল, এই উইকে মানে আজকে হচ্ছে বুধবার। জি স্যার, আমাদের ওই এই স্লাইডটা তো দেয়া হয়নি, এই জন্য আর কি জিজ্ঞেস করছিলাম। তো তোমরা এটা কবে দিতে চাচ্ছ? স্যার স্লাইড দিয়ে দিলে কালকেও দেওয়া যাইতে পারে, যেহেতু জাস্ট বেশি একটা লেখার নাই। আমি তোমাদেরকে যেটা অনলাইনে ক্লাস নিয়ে শুরু করার আগে বলছিলাম যে আমি তো আসলে কালকে ও তোমার ক্যাম্পাসে থাকবো না, তবে চট্টগ্রাম শহরে থাকবো, কিন্তু পরশুদিন থেকে আমি আউট অফ চিটাগাং থাকবো। আসসালামু সুতরাং আলাইকুম তুমি স্যার। স্যার আমরা কি নেক্সট উইকের এই মানে বৃহস্পতিবারে দিতে পারি স্যার? নেক্সট মঙ্গলবারে তোমরা দিবা, নেক্সট মঙ্গলবারে, এটাই ফাইনাল। জি স্যার। ঠিক আছে, নেক্সট মঙ্গলবারে দিবা। আচ্ছা, তাহলে এখন তোমরা মিউট করো, আমি একটু ক্লাসটা নিই, তোমরা একটু শোনার চেষ্টা করো। এগুলোতে খুব বেশি কিছু বুঝার নাই, এটা আমি আগেই বলছি, কিন্তু কথা আমি যেগুলো বলি এগুলো একটু খেয়াল করো, কারণ এগুলো তোমাদের থিওরিটিক্যাল এক্সাম বা সব প্রজেক্টের জন্য দরকার। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক্স অফ ওয়েব অ্যাপ্লিকেশন, এখানে কিভাবে তুমি ওয়েব অ্যাপ্লিকেশন গুলো ট্রেডিশনাল ওয়েব অ্যাপ্লিকেশনের থেকে ডিফার করে, এখানে কিছু পয়েন্টের কথা বলা আছে। মূলত আসলে তিনটা ডাইমেনশনে, এই আমরা যেসব ধরো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ তুমি যে প্রজেক্ট গুলো করে আসছো বা স্ট্যান্ড অ্যালোন যেসব প্রজেক্ট গুলো আছে, সেগুলোর থেকে ওয়েব অ্যাপ্লিকেশন গুলো এই তিনটা ডাইমেনশনে এটা আসলে ডিফার করে। তো একটা ডাইমেনশনকে বলা হয় প্রোডাক্ট বেস, আরেকটা হচ্ছে ইউজেস বেসড মানে ব্যবহারের উপরে, আরেকটা হচ্ছে তুমি কি ধরনের প্রোডাক্ট বানাচ্ছো সেটার উপরে, আরেকটা হচ্ছে ডেভেলপমেন্ট ফেজে বা ডেভেলপমেন্টের উপরে ডিপেন্ড করে। এই তিনটা ডাইমেনশন মানে এই তিনটাকে বলা যেতে পারে আমব্রেলা। এই তিনটা আমব্রেলার ছাতি, এই তিনটা হুডের আন্ডারে ওয়েব অ্যাপ্লিকেশন গুলো নর্মাল সফটওয়্যার অ্যাপ্লিকেশন থেকে ডিফারেন্ট হয়। এখন আসলে আমরা একটু দেখি প্রোডাক্ট বেসড ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি। প্রোডাক্ট বেসড ক্যারেক্টারিস্টিক যেটা, product related characteristics constitute the building blocks of a web application। এখানে আসলে বলা হচ্ছে বিল্ডিং ব্লকস বলতে যেটা বোঝায় যে ইউনিট ওয়াইজ ওয়েব অ্যাপ্লিকেশন গুলোকে ডেভেলপ করতে হয়, কিন্তু সফটওয়্যার অ্যাপ্লিকেশন কিন্তু কমপ্লিটলি একটু ডিফারেন্ট। সফটওয়্যার যেগুলো আমরা তৈরি করি, দেখবা যে এটা অ্যাজ এ হোল তৈরি করা হয়, যে টোটাল সফটওয়্যারটার একটা বিগ পিকচার অ্যাজ এ হোল তৈরি করা হয়। কিন্তু নর্মালি ওয়েব অ্যাপগুলো বা ওয়েব বেসড যেসব অ্যাপ্লিকেশন বা সার্ভিস গুলো এখন তৈরি হচ্ছে, এগুলোকে একটা একটা আলাদা আলাদা ইউনিট আকারেও তৈরি করা যায়। তো এই জন্য এটাকে বলতেছে বিল্ডিং ব্লক অফ এ ওয়েব অ্যাপ্লিকেশন। এখন এইটার কন্টেন্ট গুলো কি থাকে, কন্টেন্ট গুলো হচ্ছে প্রোডাক্ট বেসের ক্ষেত্রে, কন্টেন্টের ক্ষেত্রে খেয়াল করতে হয় যে এখানে কি কি ডকুমেন্টস থাকে, ডকুমেন্ট ক্যারেক্টার থাকে, মাল্টিমিডিয়া থাকে। মাল্টিমিডিয়া মানে তুমি দেখো ওয়েব পেজের ভিতরে ক্যারেক্টারের এক ধরনের রিপ্রেজেন্টেশন বা ফন্টের এক রকমের রিপ্রেজেন্টেশন থাকতে পারে। মাল্টিমিডিয়া ডিভাইস যেসব জিনিসগুলো আছে সেগুলোর একরকম। মাল্টিমিডিয়া মানে হচ্ছে টেক্সট, পিকচার, অডিও, ভিডিও, এগুলো এই চারটা জিনিস যেই পেজটাতে থাকে আমরা তখন সেই পেজটাকে বলি যে এটা একটা মাল্টিমিডিয়া ওয়েব পেজ। তো এখানে মিডিয়া বলতে আমরা মূলত কম্পিউটারে যে রিপ্রেজেন্টেশন গুলো আছে এই চারটা রিপ্রেজেন্টেশনই হয়, এই চারটা রিপ্রেজেন্টেশনের মিক্সচার হতে পারে, এই জন্য এগুলোকে বেশিরভাগ কন্টেন্টেই মাল্টিমিডিয়া থাকে। আচ্ছা, এই প্রোডাক্ট বেস ক্যারেক্টারিস্টিক্স এর ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে এটার কোয়ালিটির মধ্যে হচ্ছে কি, যেহেতু এগুলো হচ্ছে ইনফরমেটিভ এবং ডকুমেন্ট সেন্ট্রিক যেহেতু কন্টেন্ট বলা হচ্ছে,
তাহলে সেই সব ডকুমেন্ট সেন্ট্রিক বা ইনফরমেটিভ জিনিসের ইম্পর্টেন্ট কোয়ালিটি কোনটা? ইম্পর্টেন্ট কোয়ালিটি হচ্ছে তুমি একটা ইনফরমেশন দিলা, সেই ইনফরমেশনটা কারেন্ট কিনা। মানে এটা ধরো তুমি আজকে যদি বাংলাদেশের তথ্য তোমাকে দিতে হয়, তুমি যদি 1971 সালের তথ্য দিয়ে ওয়েব পেজ ডিজাইন করো, তাহলে এটা কারেন্ট ইনফরমেশন হলো না। তারপরে এক্সাক্ট ইনফরমেশন, সঠিক ইনফরমেশন দিতে হবে, কনসিস্টেন্ট থাকতে হবে ইনফরমেশনের ভিতরে, তারপরে রিলায়েবল হতে হবে। তুমি যে সোর্স থেকে যেই সব ইনফরমেশন গুলো তোমার ওয়েব পেজ থেকে মানুষ পড়বে, সেগুলো রিলায়েবল সোর্স থেকে তুমি নিছো কিনা, এগুলো হচ্ছে কোয়ালিটির ডিমান্ড এই ধরনের ক্ষেত্রে। তারপরে হচ্ছে এই ধরনের প্রোডাক্ট বেস এর মধ্যে ইম্পর্টেন্ট যে জিনিসটা, যেটা আমি বললাম যে ইউনিট ওয়াইজ যেহেতু ডেভেলপ করা যায়, নেভিগেশন স্ট্রাকচার মানে একটার সাথে একটা পেজের হাইপার লিঙ্ক বা হাইপার টেক্সটিংটা ইম্পর্টেন্ট। এগুলো এই হাইপার টেক্সট বা এই নেভিগেশনটা নন লিনিয়ার হতে পারে। নন লিনিয়ার শব্দের বাংলা অর্থ হচ্ছে একই রকম না। সবসময় যে কানেক্টিভিটি বা একটার সাথে আরেকটা পেজের কানেকশনটা লিনিয়ারলি একই রকম হবে, যে এই পেজ থেকে ওই পেজ নেক্সট পেজে যাবে, নেক্সট পেজ থেকে নেক্সট পেজে যাবে, তা নাও হতে পারে। এটাকে এভাবে যাওয়াটাকে বলা হয় লিনিয়ার ফ্লো। আবার নন লিনিয়ার হচ্ছে কন্ডিশনের উপরে ডিপেন্ড করে, যদি ধরো সেটা 3টা পেজ পরে চলে যায়, সেটাকে বলা হতে পারে নন লিনিয়ার। এই জন্য নেভিগেশনাল স্ট্রাকচার এখানে ইম্পর্টেন্ট এবং এটা নন লিনিয়ার হতে পারে। তারপরে এই ধরনের প্রোডাক্ট বেস ক্যারেক্টারিস্টিক্স যেগুলো ওয়েব পেজ থাকে, এগুলোর পটেনশিয়াল প্রবলেম যেটা, সেটা হচ্ছে যে ডিসওরিয়েন্টেশন এবং কগনিটিভ ওভারলোড। যেহেতু এগুলো ইনফরমেটিভ এবং ডকুমেন্ট সেন্ট্রিক ওয়েব পেজ, এগুলোতে প্রচুর পরিমাণে ডিসওরিয়েন্টেশন মানে হচ্ছে যে মনোযোগ হারায়। মনোযোগ হারায় মানে তুমি প্রচুর ইনফরমেটিভ একটা পেজ দিয়ে দিছো, যে ইনফরমেটিভ পেজটা একজন ইউজার নিতে পারে না। এগুলো অনেক সময় দেখবা যে তোমরা অনেক সময় ব্লগ পড়বা, বিভিন্ন জায়গায় ব্লগ সাইট গুলো দেখছো। তো এখন একটা মানুষ ধরো ব্লগ সাইটে গিয়ে দেখা যায় যে ব্লগের ভিতরে এত বেশি লেখা, বা লেখকদের লেখাও তুমি অনেক সময় দেখবা যে ওখানে এত বেশি লেখা থাকে যে তুমি আসলে খেই হারায় ফেলাও। মানে প্রথম থেকে শুরু করছো একরকম, যারা একটু ধরতে কম পারে তাদের জন্য এটা ডিসওরিয়েন্টেড হয়। আবার কগনিটিভ ওভারলোড হচ্ছে যে তুমি যেটা বুঝো যে তুমি এত বেশি ইনফরমেশন দিছো যেটা তার ব্রেন নিতে পারতেছে না, এটাকে কগনিটিভ ওভারলোড বলে। সুতরাং ইনফরমেটিভ পেজ ডিজাইন করার ক্ষেত্রে, ডকুমেন্টিভ পেজ ডিজাইন করার ক্ষেত্রে এই দুইটা প্রবলেমকে মাথায় রেখে করতে হবে। কারণ তুমি যখন পেজটা ডিজাইন করবা, তুমি কম্পিউটার সায়েন্সের মেরিটোরিয়াস ছেলেদের মতো তাদের ব্রেনের মতো চিন্তা করে ডিজাইন করলে হবে না। তোমাকে চিন্তা করতে হবে যে যে মানুষ প্রথম জীবনে কম্পিউটার ব্যবহার করছে, ইন্টারনেট ব্যবহার করছে, সেও যাতে ইনফরমেটিভ পেজটা দেখে ভয় না পায়, বা সেও যাতে একটু মনোযোগ দিয়ে দেখলে জিনিসটা বুঝতে পারে। এই জন্য এইখানে এই দুইটা প্রবলেমকে একটু চেক করে তারপরে তোমাকে প্রোডাক্ট বেস ক্যারেক্টারিস্টিক জিনিস তৈরি করতে হবে। তারপরে এটার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ইউজার ইন্টারফেস। ইনফরমেটিভ পেজগুলোর যদি তুমি কোনো একটা প্রজেক্ট করতেছো, এখন সেই প্রজেক্টটার যদি ইনফরমেটিভ টাইপের হয়, তার ইউজার ইন্টারফেসটা খুবই ইম্পর্টেন্ট। ইউজার ইন্টারফেসটা কি? ইউজার ইন্টারফেস ইটসেলফ লাইক এ চেহারা। মানুষের চেহারা যেরকম প্রথম ইমপ্রেশন দেয়, ঠিক একই রকম ভাবে তোমার পেজটাও প্রথম ইমপ্রেশন দিবে, ফার্স্ট ইমপ্রেশন। তো এই জন্য এখানে প্রেজেন্টেশনের মধ্যে তোমাকে অ্যাপিয়ারেন্স দেখতে হবে, তারপরে তোমার পেজে যেসব ইনফরমেশন দিছো এগুলো সেলফ এক্সপ্লেনেটরি কিনা, এগুলো দেখতে হবে। এরপরে আসো ইউজেস বেস ক্যারেক্টারিস্টিক্স। কোনগুলো ইউজেস বেস ক্যারেক্টারিস্টিক্স যেগুলো, সেগুলো হচ্ছে এগুলো নরমালি নন ওয়েব অ্যাপ্লিকেশন থেকে অনেক বেশি ডাইভার্সিফাইড। তো এখানে দেখা যায় যে ইউজারের উপরে ডিপেন্ড করে এই ধরনের পেজগুলো ডিজাইন করতে হয়। ইউজার কিরকম? ইউজার বিভিন্ন রকম হতে পারে। তা তুমি যখন অ্যাজ এ ডিজাইনার ডিজাইন করতে যাবা, তুমি দেখবা যে তোমার কাছে কিছু টেকনিক্যাল ইউজার আছে। পুরো বাংলাদেশে অনেক বেশি টেকনিক্যাল ইউজার থাকতে পারে। আবার কিছু কিছু দেশ আছে যেখানে নন টেকনিক্যাল ইউজার বেশি। আবার কিছু কিছু দেশ আছে যেখানে ধরো এমন তুমি ইনফরমেশন দিছো যেটা তাদের কালচারাল ব্যাকগ্রাউন্ডের সাথে যায় না। তো এই জন্য ইউজেস এর উপরে বেসিস করে তোমাকে এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স এর ওয়েব পেজ গুলো ডেভেলপ করতে হবে। তারপরে ধরতে পারো যে তুমি এমন একটা ওয়েব পেজ ডিজাইন করছো যেখানে ধরো মোবাইলই নাই, অ্যান্ড্রয়েড সেটই নাই,
তো সেই জায়গায় তোমার পেজটা কেউ চালাতেই পারলো না, তার মানে সেটা ধরো ডিভাইস রিলেটেড প্রবলেম, হার্ডওয়্যার রিলেটেড প্রবলেম হতে পারে, সফটওয়্যারের উপরে হতে পারে, লোকেশনের উপরে হতে পারে, এগুলো ইউজার গুলো এভাবে ভ্যারি করে। তারপর হচ্ছে সোশ্যাল কনটেক্সট, যেহেতু এখানে ইউজার লোকেশন কালচারাল ব্যাকগ্রাউন্ড থেকে ডিফারেন্ট হয়, এই জন্য তার সোশ্যাল কনটেক্সটটাও এখানে কনসিডার করতে হয়। তারপরে হচ্ছে সোশ্যাল কনটেক্সটের আন্ডারে আছে হচ্ছে স্পন্টেনিয়াটি, মানে স্কেলেবিলিটি, মানে তুমি ডে বাই ডে এই ইউজারটা গ্রো করে, ইউজার বাড়ে, ইউজার বেড়ে গেলে তোমার এটা নিতে পারবে কিনা এই লোডটা, এগুলো এখানে চেক করতে হয়। তারপরে বিভিন্ন হেটারোজেনিয়াস মানে হচ্ছে অনেক মতাদর্শের গ্রুপ থাকতে পারে, যদি একই সোসাইটিতে থাকে তাহলে সেই গ্রুপগুলোকে সবাইকে স্যাটিসফাইড করা যায় এই টাইপের মানে ওয়েব অ্যাপ তোমাকে ডেভেলপ করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে এটা টেকনিক্যাল কনটেক্সটটা এটার খুবই ইম্পর্টেন্ট এবং নেটওয়ার্কিং প্লাস ডিভাইস রিলেটেড। এক নম্বর হচ্ছে তার কোয়ালিটি অফ সার্ভিস, তুমি যে ওয়েব পেজ গুলো ডেভেলপ করতেছো সেই ওয়েব পেজ গুলো, যেহেতু দেখো আগের স্লাইডটাতে বলা হচ্ছে যে সফটওয়্যার হার্ডওয়্যার তারপরে ইউজারের কালচারাল ডিভাইস লোকেশন এগুলোর উপরে ভ্যারি করে, তুমি তার মানে তোমাকে চিন্তা করতে হবে যে তুমি বাংলাদেশের জন্য একটা ওয়েব পেজ ডেভেলপ করতেছো, সেইটা তুমি দেখো বাংলাদেশের ইভেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিতরেই তোমরা জানো যে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে গ্রামীণফোন, রবি সার্ভিস গুলো আছে, এগুলোর কিরকম সার্ভিস পাওয়া যায়, বায়োলজিক্যাল সায়েন্স ফ্যাকাল্টিতে কিরকম পাওয়া যায়, বুঝতে পারছো? তার মানে তোমাকে এই যে কোয়ালিটি, এই টেকনিক্যাল কনটেক্সটটা এখানে
করছো। এখন দেখো ইন্টিগ্রেশন প্রবলেমটা কেন এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে তুমি এই বছর করতেছো, এর আগে তোমাদের অনেকগুলো ব্যাচ বের হয়ে গেছে। এখন কোনো একটা ছেলে যখন ধরো তোমার সাথে অনেকে ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিবে না এই কোর্স, এখন ইমপ্রুভমেন্ট পরীক্ষা যখন দিবে তাহলে তার প্রিভিয়াস রেজাল্ট দেখতে হবে না? তাহলে প্রিভিয়াস রেজাল্টটা তো তোমার কি সফটওয়্যারে করা নাই, প্রিভিয়াস রেজাল্টটা ধরো সাপোজ ওয়েব বেসড অ্যাপে করা নাই, তাহলে ওই যে এক্সিস্টিং সিস্টেমটা আছে ওইটাকে বলা হয় লেগেসি সিস্টেম, মানে পুরাতন সিস্টেম। ওই লেগেসি সিস্টেমের সাথে লেগেসি সিস্টেম থেকে ডাটাগুলোকে নেয়ার জন্য তোমার সিস্টেমে সেই ব্যবস্থা আছে কিনা, এইটা হচ্ছে ইন্টিগ্রেশন লেভেলের প্রবলেম। আচ্ছা, তারপরে এক্সটার্নাল হচ্ছে তুমি যদি তোমার সার্ভিসটা যদি আরেকটা সার্ভিসের সাথে কানেক্টেড হয়, এটা হতে পারে কিরকম, এখন বেশিরভাগ ওয়েবসাইট গুলো আমরা এগুলো ব্যবহার করি। ধরো পেমেন্ট গেটওয়েতে দেখা যায় যে আমরা এসএসএল কমার্সের সাথে, আমার সাইটটা থেকে এসএসএল কমার্সের সাথে কানেক্টেড হচ্ছে, আমার সাইটটা থেকে বিকাশের সাথে কানেক্টেড হচ্ছে, আমার সাইটটা থেকে নগদের সাথে কানেক্টেড হচ্ছে। তাইলে এই যে ইন্টিগ্রেশন যদি তুমি ওপেন না করো, যদি ইন্টিগ্রেশন করতে না পারে, তাহলে তোমার এটা কি ডেভেলপমেন্ট বেসের ক্যারেক্টারিস্টিক্স এর একটা কি হয়ে থাকবে, প্রবলেম হয়ে থাকবে। তুমি একটা রেস্টুরেন্টের জন্য ওয়েবসাইট তৈরি করছো, কিন্তু তুমি বিকাশের সাথে এটাকে ইন্টিগ্রেট করতে পারতেছো না, তাহলে এটা কি একটা কমপ্লিট ওয়েবসাইট হবে? হবে না। তো এই জন্য এগুলো হচ্ছে ইন্টিগ্রেশন রিলেটেড প্রবলেম। তো এখন এই ইন্টিগ্রেশন ইস্যু, এগুলোর জন্য তোমাকে কারেক্ট ইন্টারেকশনটা করতে হবে। তারপর হচ্ছে গ্যারান্টেড কিউওএস হচ্ছে কোয়ালিটি অফ সার্ভিস, যেসব সার্ভিস গুলো অবশ্যই ডেফিনেটলি এই সার্ভিস গুলোকে গ্যারান্টিড করতে হবে। যেমন ধরো পেমেন্ট গেটওয়ে যদি থাকে, এখন মানুষ অলরেডি পেমেন্টের সাথে কানেক্টেড হয়ে গেছে, ডেবিট কার্ড ইনফরমেশন দিয়ে দিছো, কিন্তু কোনো কারণে তোমার এটা ওই মুহূর্তে তোমার পেজটা ফেল করলো, তাহলে তার কি অবস্থা হবে? মানুষ আর তোমার পেজ ব্যবহার করবে? ব্যবহার করবে না। তো এই জন্য এগুলোকে বলা হতে পারে যে ইন্টিগ্রেশন ইস্যু। এই ইস্যুগুলো তুমি ডেভেলপমেন্ট ফেজে ফেস করতে হবে। আচ্ছা, এই গেল আসলে এই চ্যাপ্টারটা শেষ। এখানে তোমাদেরকে একটা মজার জিনিস বলি, এই লেকচার গুলো যখন তুমি পাবা, এগুলোর পিছনে কিছু ছোট ছোট এরকম কিছু শর্ট নোট আছে। ইট নট নেসেসারি দ্যাট এইসব শর্ট কোশ্চেন গুলো পড়লেই তোমার হবে, তোমাকে আমার ক্লাসের কথাবার্তাগুলো মনে রাখতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে তারপরও এই সামারি গুলো তুমি দেখলে বুঝতে পারবা যে এখানে আসলে কি কি ধরনের মেইন কোশ্চেন অ্যাকর্ডিং টু দিস বুক ছিল আর কি। ওয়েব ইঞ্জিনিয়ারিং এক্সটেন্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টু দা ওয়েব অ্যাপ্লিকেশন এক্সপ্লেন, কিভাবে ওয়েব ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কে এক্সটেন্ড করে। আমি কিছুক্ষণ আগে যে তিনটা পয়েন্ট বললাম, প্রোডাক্ট বেসড, ইউজেস বেসড এবং শেষ পর্যন্ত কি ডেভেলপমেন্ট বেস, এই তিনটা জিনিসকেও যদি তুমি সুন্দর করে লিখতে পারো, সেটাও কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কে এক্সটেন্ড করা না? অবশ্যই এক্সটেন্ড করা, কারণ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ আসলে এই তিনটা জিনিসকে খুব বেশি কনসিডার করতে হয় না, অ্যাজ এ হোল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আমরা ডেভেলপ করি। তো তাহলে এই প্রশ্নটার উত্তর ওই জায়গায় আছে। তারপরে কেন আমরা ওয়েব ইঞ্জিনিয়ারিং ব্যবহার করব, কেন তুমি সিম্পল জাস্ট এটা ল্যাব করলেই হইতো, তোমার থিওরি কেন পড়তে হচ্ছে? এটার উত্তরটা হচ্ছে অনেকটা এরকম, বাংলায় যদি বলা হয়, কারণ তুমি ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে একটা ডিসিপ্লিন, একটা সিস্টেমেটিক ওয়ে যদি ফলো না করো, তাহলে তোমার এটা সাকসেসফুল ওয়েব প্রজেক্ট হবে না। এই জন্য ওয়েব ইঞ্জিনিয়ারিংটা ইম্পর্টেন্ট। তারপরে ওয়েব অ্যাপ্লিকেশনের এক্সাম্পল, যেটা তোমাদেরকে আমি অলরেডি অ্যাসাইনমেন্ট আকারে দিয়েছি, যেসব যে টাইপ গুলো আছে, এই টাইপ গুলোর আন্ডারে কি কি ধরনের ওয়েব অ্যাপ্লিকেশন আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি। ক্যাটাগরিজ এবং ক্যারেক্টারিস্টিক্স অফ ওয়েব অ্যাপ্লিকেশন, এটা অলরেডি এই স্লাইডে প্রচুর আছে। ডকুমেন্ট সেন্ট্রিক, তারপরে ইন্টারেক্টিভ, ওয়ার্কফ্লো বেসড, তারপরে ইউবিকুইটাস, ওয়েব পোর্টাল, এইসব ক্যাটাগরির ক্যারেক্টারিস্টিক্স গুলো এখানে স্লাইড ওয়াইজ আছে, এগুলো তোমরা স্লাইড পেলেই দেখতে পাবা। আচ্ছা, তারপরে দেখো এখানে বুক রেফারেন্স আছে। আমি এই বোধহয় এই বইটার কথা লাস্ট ক্লাসে বলছিলাম কিনা আমার ঠিক মনে নাই। এই বইটাই আসলে মূলত এই স্লাইড গুলো রেডি করার পিছনে এই বইটাই হচ্ছে মূল বুকস। এটা তোমরা কিনলে, যারা ওয়েব ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ালেখা করতে চাও ইন ফিউচার বা আগ্রহ আছে, তাদেরকে আমি সাজেস্ট করব যে তোমরা এই বইটা অবশ্যই কিনবা। এটা খুব বেশি দামি বুকস না, এটার সফট কপি পেলে তো ভালোই, যারা সফট কপি পড়তে পারো, আর যারা হার্ড কপি পেতে চাও তারা বাজারে এটা পাবা। এটা কাপ্পালের একটা বই ওয়েব ইঞ্জিনিয়ারিং এর, এটার লেটেস্ট এডিশনটা কিনে নিবা, এটা ভালো বুকস। আচ্ছা, এছাড়াও এখানে
ধরো বেসিক HTML, XHTML, CSS, জাভাস্ক্রিপ্ট এগুলোর জন্য এখানে একটা বিগিনিং বুক আছে জন ডাকেটের, এইটাও ভালো বই। তারপরে পিএইচপি প্রোগ্রামিং শিখতে চাইলে এই ম্যাট ডোয়েলের বইটা দেখতে পারো। এছাড়া আরো কিছু রেফারেন্স বুক আমি এখানে দিলাম জাভাস্ক্রিপ্টের জন্য, তারপরে পিএইচপি মাইস্কুলের জন্য। তো তোমরা যদি বলো যে স্যার বই কোনগুলো দেখলে আপনার লেকচার বা আমরা আমাদের ক্লাসের থিওরির জন্য এনাফ হবে, সেই ক্ষেত্রে আমি প্রথম বইটার কথা বলবো, যেটা এই সেকশন এ, কোশ্চেনের সেকশন এ এবং থিওরির জন্য এনাফ, সেটা হচ্ছে ওয়েব ইঞ্জিনিয়ারিং। বাকি যেই দুইটা বইয়ের কথা বললাম, বিগিনিং অফ HTML এবং বিগিনিং অফ পিএইচপি প্রোগ্রামিং, এটা হচ্ছে যারা ধরো একদম কখনোই মানে ওয়েব বেসড কোনো কিছু ডেভেলপ করো নাই বা এখন পর্যন্ত হাত দাও নাই, তাদের শুরুটার জন্য এই দুটা বই খুব ভালো। এছাড়াও এখন ইন্টারনেট অ্যাভেলেবেল, W3C স্কুল আছে, ওখানে তোমরা অনেক কোড পাবা। এইসব কোড গুলো বা গিটহাব ব্যবহার করার যদি জানো, তাহলে বেশিরভাগ কোড গুলো এখন গিটহাবে পাওয়া যায়। তুমি জাস্ট পারফেক্টলি, তোমাকে আমি একটা জিনিস বলছি যে তুমি যদি কোড বুঝো তাহলে তুমি কোডটা ব্যবহার করতে পারবা। এখন কোড বোঝার জন্য যে ক্যাপাবিলিটি দরকার সেটা ডেফিনেটলি তোমার 6 সেমিস্টারে আসার পরে অলরেডি হয়ে গেছে, আমরা এটা বিশ্বাস করি। এই হচ্ছে এই লেকচার। তা আমি এইটা তোমাদেরকে দিয়ে দিব, এইটা তোমাদেরকে আমি দিয়ে দিব, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এরপরে আমি যেটা শুরু করতে চাইছিলাম, যেটা ইম্পর্টেন্ট আজকের জন্য, সেটা হচ্ছে সেকেন্ড লেকচারটা। আর এইটা সরি, সেকেন্ড লেকচারটা হচ্ছে আমাকে একটু সময় দাও। জি স্যার। দেখতে পাচ্ছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এইটা হচ্ছে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং। তোমরা নিশ্চয়ই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ পড়ে আসছো, তো এটা বেশিক্ষণ কষ্ট হবে না। তবে আমি তোমাদেরকে আজকে বলতেছি, যেহেতু তোমাদের ল্যাব যেটা আছে ওইটা ইভালুয়েট করার সময় আমি অবশ্যই থাকবো, সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে তোমরা যে প্রজেক্ট গুলো করছো, তোমরা কিন্তু ডেফিনেটলি আমার এই লেকচারের যাতে রিফ্লেকশন তোমাদের প্রজেক্টের স্লাইড বা প্রজেক্টের রিপোর্ট যখন জমা দিবা সেখানে যাতে থাকে, অ্যাটলিস্ট ডেফিনেটলি এই লেকচারটা রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং ইন ওয়েব ইঞ্জিনিয়ারিং, কিভাবে তুমি তোমার প্রজেক্টটার রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং করছো। তুমি হয়তো বা আমাকে বলতে পারো যে স্যার আমি আসলে কোনো রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং করি নাই, কিন্তু তুমি যেহেতু একটা পারফেক্ট ওয়েব পেজ ডেভেলপ করতে যাচ্ছ, তোমাকে যদি ইঞ্জিনিয়ারিং অ্যাসপেক্ট ফলো করতে হয় অবশ্যই রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং করতে হবে। এখানে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর ইন্ট্রোডাকশন আছে, বেসিক আছে, রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন মানে রিকোয়ারমেন্ট গুলো কিভাবে লিখতে হবে, স্পেসিফিকেশন বুঝো তো, রিকোয়ারমেন্ট গুলো কার থেকে আসবে। আচ্ছা, তোমাদেরকে আমি এখন কিছু প্রশ্ন করি, যেহেতু এটা তোমরা অলরেডি পড়ছো, রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং রিকোয়ারমেন্ট গুলো কার থেকে আসে? স্যার ইউজার থেকে আসবে। ক্লায়েন্ট থেকে। হ্যাঁ, ইউজার বা ক্লায়েন্ট থেকে আসে। ক্লায়েন্ট হ্যাঁ, থেকে। ক্লায়েন্ট থেকে আসে, ইউজার বা ক্লায়েন্ট থেকে আসে। আচ্ছা, আমাকে বলো তো কয় ধরনের ইউজার বা ক্লায়েন্ট আছে একটা যে কোনো প্রোগ্রামের, সফটওয়্যার বলো, ওয়েব অ্যাপ্লিকেশন বলো, কয় ধরনের ইউজার থাকতে পারে? কয় ধরনের ইউজার থাকতে পারে? স্যার দুই ধরনের। নরমাল ইউজার আর অ্যাডমিন। হ্যাঁ, স্যার মনে হচ্ছে দুই ধরনের। অ্যাডমিন প্যানেল আর হচ্ছে স্যার জেনারেল ইউজার। এটা মোহাম্মদ সায়েম তুমি বলতেছিলা? জি স্যার। আচ্ছা, তুমি বলতেছিল অ্যাডমিন প্যানেল এবং ইউজার প্যানেল এরকম, তাই তো? জি স্যার। আচ্ছা, আর কেউ বলবা? আমি একটু অনলাইনে ইন্টারেক্টিভ করার চেষ্টা করতেছি। আমি ডেফিনেটলি জানি যে অনলাইনের ক্লাসে অর্ধেক হয়তো এখন বাংলাদেশের খেলা দেখতেছো, অর্ধেক হয়তো কোথাও বসে আড্ডা দিচ্ছ, কিন্তু তারপরও আশা করব যে যারা মনোযোগ দিয়ে শুনতেছো, এই দেখো এই রিকোয়ারমেন্টটা ক্লায়েন্ট থেকে আসে। তোমরা
অলরেডি ডেভেলপার, তোমরা সবাই ডেভেলপার, এই কারণে তোমাদের থেকে যার থেকে আমি অ্যান্সারটা পেয়েছি সে কিন্তু ডেভেলপমেন্ট সাইড থেকে বলে ফেলছে যে একজন হচ্ছে অ্যাডমিন প্যানেল, একজন হচ্ছে ইউজার। মনে রাখবা যে কোনো ধরনের পৃথিবীতে যে কোনো ধরনের তুমি প্রোডাক্ট তৈরি করো না কেন, সেই প্রোডাক্টটার 3 ধরনের ইউজার থাকে। কয় ধরনের ইউজার থাকে বলো তো? 3 ধরনের। 3 ধরনের। বলতো কি কি? প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি। প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। আচ্ছা, আমি চ্যাট বক্সে এটা লিখতেছি কারণ এটা এখানে স্লাইডে নাই, তবে এটা পরীক্ষায় আসতে পারে। প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। বেশি নাকি স্যার? এই চ্যাট বক্স কই? ও আচ্ছা, পাই। ঠিক আছে, যারা ওখানে দেখতেছো এই 3 ধরনের ইউজার যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে থাকবে, প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি। আচ্ছা বলো তো, প্রাইমারি ইউজার কারা, সেকেন্ডারি ইউজার কারা, টারশিয়ারি ইউজার কারা? এটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা ওয়েব অ্যাপ্লিকেশন দিয়ে এক্সাম্পল দিতে হবে এরকম না, তোমার নিজের ব্যক্তিগত জীবন দিয়েও দিতে পারো। যে কোনো প্রোডাক্টের যেহেতু বললাম যে 3 ধরনের ইউজার থাকে, তাহলে 3 ধরনের বেনিফিশিয়ারি থাকে, তাহলে সেই 3 ধরনের বেনিফিশিয়ারি কারা? কেউ কি বলতে পারবা একটা এক্সাম্পল দিয়ে? আচ্ছা, যেমন অ্যাডমিশনের সাইটগুলোতে স্টুডেন্টরা হচ্ছে কি বলে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করে, তো সেই ক্ষেত্রে স্টুডেন্ট গুলা হচ্ছে ওইটার প্রাইমারি ইউজার। হ্যাঁ, তারপর বলো মাসুদ। তারপর সেকেন্ডারি ইউজার ধরা যাইতে পারে স্টুডেন্টদের বাবা মা, কারণ তারা হচ্ছে যদি এডমিশনের সাইট গুলো না থাকতো তাহলে তারা হচ্ছে আপনার মানে ইউনিভার্সিটি ক্যাম্পাসে এসে তাদেরকে ফর্ম নিতে হইতো কিংবা এই প্রসেস গুলো কমপ্লিট করতে হইতো, হ্যাঁ, সুতরাং তারা সেকেন্ডারিলি লাভবান হচ্ছে। বুঝতে এবং পারছি। টারশিয়ারি ইউজার হিসেবে বলা যাইতে পারে আপনার যে কি বলে দোকানদার গুলো আছে যারা হচ্ছে ওই ওয়েবসাইটটার ফায়দা নিচ্ছে, বাট নিজেরা ব্যবহার করতেছে না, অন্যদের স্বার্থে তারা ব্যবহার করতেছে। হ্যাঁ, ভেরি গুড। আমি এটাই শুনতে চাচ্ছিলাম এবং এইটাই একটা সুন্দর এক্সাম্পল। সবাই বুঝতে পারছো? এইটা হচ্ছে যে তুমি যেমন ধরো এই যে কম্পিউটার সায়েন্সে তুমি পড়তেছো, তুমি একটু চিন্তা করে দেখো, তুমি কিন্তু নিজেকে কম্পিউটার সায়েন্স থেকে পড়ে তুমি একটা জব মার্কেটে যাবা। জব মার্কেটে যাওয়া মানে তুমি নিজেকে একটা প্রোডাক্ট হিসেবে কল্পনা করো। এখন এই প্রোডাক্টটার তোমার আসলে তোমার দ্বারা তো তোমার প্রাইমারি বেনিফিশিয়ারি কে? তুমি যদি ভালো করে পড়ালেখা করো, তার প্রাইমারি বেনিফিশিয়ারি কিন্তু ইউ ইটসেলফ, তাই না? তুমি নিজে, তুমি একটা ভালো জব পাবা, তোমার নিজের ইনকাম হবে, তুমি নিজে নিজের স্বাবলম্বী হবা। এটা হচ্ছে তুমি তুমি তোমার নিজের কি সরাসরি তুমি যে সরাসরি তোমার এখান থেকে সুবিধা নিচ্ছে সে হচ্ছে তার প্রাইমারি ইউজার বা প্রাইমারি বেনিফিশিয়ারি। আচ্ছা, সেকেন্ডারি কে? তুমি যদি ভালো চাকরি বাকরি করো, তোমার বাবা মাও একটু কি থাকবে, হ্যাপি থাকবে, তুমি তোমার বাবা মাকেও দেখাশোনা করবা, তাহলে তোমার বাবা মা বা তোমার আত্মীয় স্বজন এরা তোমার বলতে পারো যে সেকেন্ডারি বেনিফিশিয়ারি, বা তোমার থেকে দ্বিতীয়ভাবে একটু দূর দিয়ে তোমার থেকে কি হচ্ছে, তারা উপকৃত হচ্ছে। আর থার্ড কারা? তুমি যদি ভালো পড়ালেখা করো, তুমি যদি ভালো পড়ালেখা করো, সরাসরি তোমার থেকে উপকৃত হচ্ছে না, তোমার বাবা মার মতো তোমার থেকে উপকৃত হচ্ছে না, সেরকম কে আছে? সেরকম হচ্ছে এই বাংলাদেশ। এই বাংলাদেশের মানুষজন, জনগণ। তুমি যে অফিসে চাকরি করবা সেই অফিসটা থেকে তুমি মানুষজন সেই অফিস থেকে সুযোগ সুবিধা নিবে। তোমার ইফেক্টিভনেস এর উপরে ডিপেন্ড করে বাংলাদেশের মানুষের বা ভবিষ্যতের উন্নতিটা ডিপেন্ড করবে। বুঝতে পারছো? তাহলে পৃথিবীর যে কোনো প্রোডাক্টের এই 3 ধরনের ইউজার থাকে। তো তুমি যদি এই 3 ধরনের ইউজারকে যদি আইডেন্টিফাই করতে না পারো, তাহলে তুমি তাদের থেকে তাদের কি চাহিদা সেটা যদি তুমি বুঝতে না পারো, তার জন্য তুমি প্রোডাক্ট কিভাবে বানাবা? আমার পয়েন্টটা বুঝছো?
তুমি যদি ওই তিনজনকে আইডেন্টিফাই করতে না পারো এবং ওই তিনজনের সাথে যদি তুমি ঠিকভাবে কথা বলতে না পারো, তাহলে তুমি কেমনে ওদের জন্য একটা ভালো প্রোডাক্ট তৈরি করবা? এই জন্য হোয়াট এভার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, হোয়াট এভার ওয়েব ইঞ্জিনিয়ারিং এ তো ডেফিনেটলি এটা ইম্পর্টেন্ট। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ তো অবশ্যই, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ খুব বেশি ইউজার নাই, কিন্তু ওয়েব ইঞ্জিনিয়ারিং এ তুমি চিন্তা করতে পারবা না যে কি পরিমাণে ইউজার, বিভিন্ন টাইপের, এক একজন ইউজারের এক এক রকম রিকোয়ারমেন্ট আসবে। তাহলে তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে যে তোমার ইউজার কারা, বুঝতে পারছো? তোমার ইউজার কারা, তোমার 3 ধরনের ইউজার কে কে, ওই 3 ধরনের ইউজার আসলে কি কি জিনিস চায়। এখন তুমি বলবা স্যার আমি আমার প্রজেক্টের ক্ষেত্রে এটা কেমনে করব, কিন্তু তোমাকে নিজে নিজে, তুমি যেহেতু ইঞ্জিনিয়ার মানুষ, তুমি ওয়েব ইঞ্জিনিয়ারিং করতেছো, তোমাকে নিজে নিজে ঠিক করতে হবে যে তোমার এই প্রজেক্টটার কে কে কি হবে, ডাইরেক্ট বেনিফিটারি হবে, সে কি কি কোশ্চেন করতে পারে তোমাকে, সে কি কি চাইতে পারে তোমার ওয়েব পেজটা থেকে। এটা নিজে নিজে ব্রেইন স্টর্মিং করতে হবে, তারপরে তুমি এগুলোকে কাগজে লিখতে হবে, সেটা আমাকে দেখাতে হবে যে স্যার আমি আমার প্রজেক্টটা ডেভেলপ করতেছি। ফর অ্যান এক্সাম্পল, তোমরা যে কোনো একটা প্রজেক্টের নাম বলো, ধরো আমরা একটা ওয়েব পেজ ডেভেলপ করতেছি, একটা ডাক্তারের জন্য একটা অনলাইনে প্রেসক্রিপশন লিখবে, ডাক্তারের জন্য অনলাইনে প্রেসক্রিপশন লিখবে। আচ্ছা, এটা তাহলে প্রাইমারি ইউজার কে? স্যার ডক্টর। ডক্টর ইটসেলফ, ডেফিনেটলি। তাইলে ধরো এই একজন ধরলাম, আমরা মনে করলাম যে ডক্টর হচ্ছে প্রাইমারি ইউজার। সেকেন্ডারি কে? স্যার রোগী স্যার। রোগী হতে পারে, রোগী সেকেন্ডারি, বা রোগীর আত্মীয় স্বজন সেকেন্ডারি। থার্ড কে? টার্সিয়ারি কে? টার্সিয়ারি চিন্তা করো, প্রেসক্রিপশন, ডাক্তার প্রেসক্রিপশন লিখছে, ওষুধ কে দিবে? ওষুধ কোম্পানি স্যার। ওষুধ দোকানদার, ফার্মেসি গুলো হচ্ছে থার্ড। ক্লিয়ার? তাহলে তুমি লিখে ফেললা যে তোমার প্রাইমারি হচ্ছে ডক্টর ইটসেলফ, পেশেন্ট হতে পারে, পেশেন্টও প্রাইমারির মধ্যে আসতে পারে। তারপর সেকেন্ডারি হচ্ছে পেশেন্টের আত্মীয় স্বজন, থার্ড হচ্ছে ফার্মেসি গুলো, ওষুধ কোম্পানি গুলো, এগুলো হচ্ছে থার্ড। এখন তুমি এই একজনকে, তোমার টিমের একজনকে ডাক্তার কল্পনা করো। এখন ডাক্তার যদি হয়, ডাক্তার তার ওয়েব পেজটা থেকে কি চায়? ডাক্তার ওয়েব পেজে চায় কি? ডাক্তার রোগীর নাম লিখবে, ড্রপ ডাউন বক্স দিয়ে রোগীর সেক্স লিখবে, মেল না ফিমেল এটা লিখবে, ড্রপ ডাউন বক্স দিয়ে রোগীর বয়সটা লিখবে, তারপরে ড্রপ ডাউন বক্স দিয়ে সে ওষুধের একটা ডাটাবেস চাইবে, ওষুধটা যাতে ক্লিক করে করে সে লিখতে পারে, টাইপ করতে না হয়। দেখো এগুলো কিন্তু ডক্টর তোমার সাথে কথা বলতেছে যে আমার পেজটা আপনি এইভাবে ডিজাইন করবেন, এগুলো থাকতে হবে। লাস্টে একটা প্রিন্টের সুবিধা দিতে হবে আমাকে, অথবা লাস্টে একটা ক্লিকের সুবিধা দিতে হবে, যেটা ক্লিক করলে এটা ফার্মেসিতে সরাসরি কি হয়ে যাবে, প্রেসক্রিপশনটা চলে যাবে। বুঝতে পারছো? তারপরে তাহলে ডক্টরের পার্ট গেল, তাহলে ডক্টর কি কি রিকোয়ারমেন্ট তোমাকে দিল, যে এগুলো দিল। তারপরে রোগী কি করলো? রোগীকে বানাও, একজনকে রোগী বানাও। রোগী বলবে যে আমি ডক্টরের এই অনলাইন সাইট থেকে কি বুঝবো। তুমি ডক্টরের অনলাইন সাইট থেকে রোগী কি বুঝবে? সে প্রেসক্রিপশনটা ভিউ করতে পারবে, দেখতে পাবে, ডক্টরকে চাইলে একটা ফিডব্যাক দিতে পারবে। আমি যদি রোগী হইতাম তাহলে আমি বলতাম যে আমি ডক্টরকে ফিডব্যাক দেওয়ার একটা অপশন রাখেন, যে এই ওষুধটা এইভাবে কতদিন খাবো, বা ধরো এরকম কিছু লেখা নাই, তাহলে ডক্টরের সাথে একটা কমিউনিকেশন মাধ্যম রাখতে হবে। এটা আমার রিকোয়ারমেন্ট, তোমাকে হয়তো কোনো পেশেন্ট এই রিকোয়ারমেন্ট নাও দিতে পারে। আচ্ছা, আমি ধরো আরেকটা রিকোয়ারমেন্ট দিলাম, আমি ধরো পেশেন্ট, আমি তোমাকে একটা রিকোয়ারমেন্ট দিলাম যে আমার পেজটাতে একটা মিউজিক দিতে হবে, ডক্টরের পেজটাতে একটা গান দিতে হবে। আচ্ছা, এটাও তুমি দিলা। তারপর তাহলে এখন দেখো, তুমি একটা ওয়েব পেজ চিন্তা করলা, ওয়েব পেজে তোমার 3 ধরনের ইউজারও তুমি বের করলা, তাদের সাথে ইন্টারেকশনও করলা, তারপরে রিকোয়ারমেন্ট গুলো নিলা। এখন করতে হবে রিকোয়ারমেন্ট গুলোকে ভাগ করতে হবে, ক্যাটাগরাইজ করতে হবে। কি করতে হবে বলতো? রিকোয়ারমেন্ট গুলোকে ক্যাটাগরাইজ করতে হবে স্যার। হ্যাঁ, 2 ভাগে ভাগ করতে হবে। কি সেই 2টা ভাগ কি? তোমরা তো ফাংশনাল এবং নন ফাংশনাল। দেখো যা বলা হয়েছে সবই মোটামুটি ফাংশনাল। আমি যে একজন পেশেন্ট, আমি বলছি যে মিউজিক দিতে হবে, এটা কি ফাংশনাল নাকি নন ফাংশনাল? এটা ফাংশনাল স্যার নন ফাংশনাল এটা, কারণ সিস্টেমের সাথে এটা যদি নাও দাও কোনো সমস্যা নাই, এটা যদি নাও দাও কোনো সমস্যা নাই। ক্লিয়ার?
তাহলে দেখো এই যে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিংটা যদি তুমি নিজে, যেহেতু তোমরা টিম, কেন টিম ফর্ম করা হয়? টিম ফর্ম করা হয় এই জন্য যেহেতু তুমি রিয়েল টাইমলি তুমি ওই ধরনের ইউজারকে পাবা না, তোমার টিমের ভিতরেই তুমি তোমার ইউজার বানাতে হবে, তারাই তোমাকে ফিডব্যাক দিবে ডেভেলপমেন্টের সময় যে আমি একজন ইউজার, আমি জাস্ট সিম্পল এভাবে চিন্তা করতেছি, আমার লগ ইন অপশন দিতে হবে, আমার লগ ইনটা আমি যাতে গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে পারি, ফেসবুক দিয়ে লগ ইন করতে পারি। তোমরা এরকম পেজ দেখছো না? এখন তুমি যদি লগ ইন দিয়ে রাখো, ইমেল দিয়ে লগ ইন দিয়ে রাখো যে নতুন করে ইমেল ক্রিয়েট করতে হবে, তাহলে দেখবা যে অনেকেই ওই পেজে ঢুকবে না। এখন বেশিরভাগ জায়গায় লগ ইন দেখবা যে তোমার এক্সিস্টিং গুগল অ্যাকাউন্ট দিয়ে করতে পারে, এক্সিস্টিং ফেসবুক দিয়ে করতে পারে, পারে না? তাহলে তোমাকে লগ ইন যেখানে রাখবা তাহলে এই ফ্যাসিলিটিটুকু রাখতে হবে। বুঝতে পারছো? এই কারণে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিংটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি কিন্তু মোটামুটি ক্লাসে যে কথাটা বলা দরকার, পুরো স্লাইডে থিওরিটিক্যালি আরো অনেক কথা আছে, কিন্তু আমি মেইন কথা বলে ফেলছি। তোমরা মনে করবা যে স্যার গল্প করছেন, গল্প না, এটাই আসলে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং, টু বি অনেস্ট। বুঝতে পারছো? যারা শুনতেছো আর কি, বুঝতে পারছো? জি স্যার। তাহলে এই এই জিনিসটাই আমরা একটু এখানে দেখি। তাহলে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর কিছু প্রসেস আছে, স্টেপ বাই স্টেপ প্রসেস আছে, সেগুলো কি, কিভাবে ওয়েব ইঞ্জিনিয়ারিং এ তুমি রিকোয়ারমেন্ট গুলোকে লিখবা, সেটার কিছু টেকনিক এখানে আছে। এখন এখানে ডেফিনেশন আছে, ডেফিনেটলি থিওরির জন্য তোমাকে হয়তো ডেফিনেশন মুখস্থ করতে হতে পারে। দ্য প্রিন্সিপাল, মেথডস, টুলস, যেসব প্রিন্সিপাল, যেসব মেথড, যেসব টুল দিয়ে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং করা হয় সেগুলোই হচ্ছে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং। প্রিন্সিপাল, মেথড এবং টুলস যদি তুমি ব্যবহার করো, তখন তুমি বলতে পারবা যে আমি রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং করছি। ড্রয়িং, ডেসক্রাইবিং, ভ্যালিডেটিং, ম্যানেজিং প্রজেক্ট গোলস এন্ড নিডস, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর ডেফিনেশন। এখন বলবা স্যার এখানে প্রিন্সিপাল, মেথড, টুলস এগুলো কি? এগুলো হচ্ছে প্রিন্সিপাল, মেথড, টুলস হচ্ছে, সেটা হচ্ছে যে স্টেপ বাই স্টেপ গুলো আসছে, যেমন প্রথমে অ্যানালাইসিস করা, তারপরে হচ্ছে সেগুলোকে ডকুমেন্টেশন করা, ভেরিফিকেশন করা, ভ্যালিডেশন করা। এগুলো করতে গেলে বিভিন্ন রকম ছোটখাটো টুলস ব্যবহার করতে হয়, স্টেপ ব্যবহার করতে হয় এইটা। তারপর রিকোয়ারমেন্ট কালেকশন করতে হয়, রিকোয়ারমেন্ট কালেকশন করতে গেলে বিভিন্ন রকম ওয়ে আছে। সিম্পল ওয়ে কতগুলি বলি, একটা ওয়ে আমরা অলরেডি এইমাত্র করছি, আমি আর তুমি, যে এই যে উদাহরণটা দিলাম ডাক্তার পেশেন্টের, এই উদাহরণে একটা ওয়ে করছে। সেই ওয়েটা কি? সেই ওয়েটা হচ্ছে ইন্টারভিউ। ইন্টারভিউ বুঝো? ইন্টারভিউ মানে ইউজারের সাথে তুমি ইন্টারভিউ করবা, ইউজারের সাথে তুমি কথা বলবা, প্রশ্ন করবা, উত্তর নিবা, প্রশ্ন করবা, উত্তর নিবা। এটা হচ্ছে এক ধরনের রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং। দেখো খুব সিম্পল। তারপরে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর একটা আছে হচ্ছে সিনারিও ডিজাইন। সিনারিও ডিজাইন বুঝো তো? সিনারিও ডিজাইন, দৃশ্যকল্প, নাটক, সিনেমা যেরকম ডিজাইন করতে হয়, যে একটা সিনারিও ডিজাইন করে দিবা, যে ইউজারকে বুঝাবা, এক গ্রুপ অফ ইউজারকে বুঝাবা যে আমি এরকম একটা জিনিস আপনাদেরকে ডেভেলপ করতে চাচ্ছি, তখন তারা তোমার সাথে ইন্টারেক্ট করবে যে হ্যাঁ এরকম সিনারিওতে এই জায়গায় এটা হতে পারে, ওই জায়গায় এটা হতে পারে, এটাকে সিনারিও বলে। এগুলো হচ্ছে টুলস, মেথডস, টেকনিক্স। এইভাবে করে তুমি আসলে তোমার প্রজেক্টের গোল এবং নিডটাকে ফুলফিল করবা। এটাই হচ্ছে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, তারপর দেখো রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর কস্ট, এটা ইনএডিকুয়েট সফটওয়্যার আর্কিটেকচার, এটা সফটওয়্যার আর্কিটেকচারের তুলনায় অপ্রতুল, কিন্তু আসলে এখানে আসলে কস্টিং রাখা উচিত। আনফোরসিন প্রবলেম বলা হয় রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং কে, আনফোরসিন প্রবলেম বলা হয়। কেন আনফোরসিন? মানুষ অনেক সময় এটা খেয়াল করে না। যেমন তোমরা অলরেডি প্রজেক্ট ডেভেলপমেন্টের চিন্তায় মশগুল হয়ে গেছো, টেকনিক ব্যবহার করবা কিভাবে, প্রোগ্রাম করবা কিভাবে, সেটা নিয়ে মশগুল হয়ে আসো, কিন্তু তোমরা চিন্তা করতেছো না যে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং কিভাবে করবা, ইউজার কিভাবে তুমি খুঁজে পাবা। এই জন্য এটা একটা আনফোরসিন প্রবলেম। তারপরে এখানে বাজেট ওভাররান হয় অনেক সময়। রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং করতে গিয়ে বাজেট দিয়ে তুমি ওয়েব পেজটা ডেভেলপ করে দিবা, দেখছো ইউজারকে খুঁজতে খুঁজতে, ইউজারের সাথে মিটিং করতে করতে তোমার ওই বাজেটটার বেশি হয়ে যাচ্ছে। তারপরে প্রোডাকশন ডিলে হয়, কারণ ইউজারের সাথে তুমি যতবার বসবা, নতুন নতুন রিকোয়ারমেন্ট আসলে নতুন নতুন করে নতুন জিনিস অ্যাড করতে গেলে তুমি যে টাইমে প্রোডাক্টটা দেওয়ার কথা ছিল তার থেকে বেশি সময় লাগে। আচ্ছা, আরেকটা মজার প্রবলেম, সেটা হচ্ছে দ্যাটস নট হোয়াট আই আস্কড ফর। এটার মানেটা হচ্ছে পৃথিবীতে মানুষকে স্যাটিসফাই করা যায় না। ওয়েব পেজ ডেভেলপ করে তুমি, যেমন ফেসবুক, তোমাদের সবার কাছে কি ফেসবুক স্যাটিসফাইড? ধরো
সবার কাছে কি ফেসবুককে স্যাটিসফাইড মনে হয়? তোমার কারো কাছে? আমার কাছে যদি বলি যে আমার কাছে মনে হয় ফেসবুকটা একটা বোগাস সাইট, এখানে এইটা নাই কেন, ফেসবুক থেকে কেন আমি জিনিসটা কিনতে পারলাম না, তাইলে এইটা হচ্ছে দ্যাটস নট হোয়াট আই আস্কড ফর। এইটা বেশিরভাগ রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর একটা প্রবলেম। তুমি অনেক ইউজারের সাথে ইন্টারেক্ট করছো, অনেক কিছু করছো, কিন্তু যখন তুমি প্রোডাক্টটা ডেভেলপ করে ফার্স্ট টাইম তাকে দেখাইছো, তখন সে তোমাকে বললো যে না ভাই, আমি তো এরকম প্রোডাক্ট চাইনি, আমি তো আমার রেস্টুরেন্টের ওয়েবসাইটটা এরকম চাইছি, আপনি কেন মেনু বারটা মধ্যখানে দিলেন, কেন মেনু বারটা উপরে দেন নাই? এটাকে বলে দ্যাটস নট হোয়াট আই আস্কড ফর। এটা ক্লায়েন্ট সাইড। তারপরে হচ্ছে ইউজারের অ্যাকসেপ্টেন্স লো থাকে। আচ্ছা, কেন রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং দরকার? কারণ রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং যদি না করো, তাহলে এই যে রিকোয়ারমেন্ট, এই তোমার সফটওয়্যার প্রজেক্টের যে রিকোয়ারমেন্ট গুলো কি কি, সেগুলো সে নিজে নিজে কখনো ডিফাইন করে দেয় না। প্রজেক্টের নাম দেখে তুমি প্রজেক্টের রিকোয়ারমেন্ট বুঝবা না। রিকোয়ারমেন্টস ডোন্ট ডিফাইন দেমসেলফ। এইটা কিন্তু আমি তুমি বলি নাই, এইটা পৃথিবীর বিখ্যাত দুইজন বিজ্ঞানী বলে গেছেন, বেল এন্ড থায়ার 1976 সালে। যে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং তোমাদেরকে কোনো ক্লাস কি বলছিলাম, এটা পৃথিবীর অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে এটা ব্যাচেলার ডিগ্রি দেয়, ব্যাচেলার ইন রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং। ইটস নট এ সিম্পল জোক। রিকোয়ারমেন্টস ডোন্ট ডিফাইন দেমসেলফ। তারপরে রিমুভাল অফ মিস্টেক পোস্ট হক ইজ আপ টু 200 টাইমস মোর কস্টলি। এইটাও একজন বলে গেছেন 1981 সালে। এই রিমুভাল অফ মিস্টেক কি? এইটা হচ্ছে তুমি প্রোডাক্ট ডেভেলপ করে ফেলছো, ডেভেলপ করার পরে মনে হলো যে ইউজার যখন বললো যে না ভাই আপনি এটা ভুল করছেন, এইটা ঠিক করে দেন, এইটা করতে গিয়ে তোমার দেখা গেল যে তুমি পুরো প্রোডাক্ট তৈরি করতে যত টাকা লাগছিল আরো 200 গুণ বেশি লাগতেছে, কারণ পরে প্রবলেমটা সলভ করতে গিয়ে তোমার এই বিপদটা হয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে ইটারেটিভ কালেকশন এবং এন্ড রিফাইনমেন্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন অফ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আচ্ছা, রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং যেহেতু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এও আছে, একই কথা, যেহেতু বারবার ইউজারের সাথে ইন্টারাকশন হয়, ইটারেটিভ মানে পর পর কিছুক্ষণ পর পরই নতুন কালেকশন আসে, নতুন রিফাইনমেন্ট আসে, এইটা একটা ইম্পর্টেন্ট পার্ট। এটা অ্যাকর্ডিং টু ব্রুকস 1987 সালে উনি এটা বলছেন। তারপরে দেখো, অস্ট্রিয়া বলে একটা দেশ আছে, সেখানে একটা স্টাডি করা হয়েছিল 1995 সালে। 340টা কোম্পানির মধ্যে মোর দেন টু থার্ড কনসিডার এসআরএস হচ্ছে সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন অ্যাজ দ্য মেজর প্রবলেম ইন দ্য ডেভেলপমেন্ট ফেসেস। 340টা কোম্পানির যতগুলো সফটওয়্যার ব্যবহার করে, তাদের মধ্যে 2/3 2/3 মনে করেন যে আসলে মেইন প্রবলেম হচ্ছে এসআরএস এর মধ্যে, ঠিক মতো রিকোয়ারমেন্ট কালেকশনের মধ্যে। এ স্টাডি অন ওয়েব অ্যাপ্লিকেশন, দেখো যেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, 16% সিস্টেম ফুললি মিট দেয়ার রিকোয়ারমেন্ট while 53% deployed system do not. এই যে অ্যাকর্ডিং টু কার্টার কনসোর্টিয়াম 2000 সালের কথা, যে 16% মাত্র সব রিকোয়ারমেন্ট মিট করে এরকম ওয়েব অ্যাপ্লিকেশন গুলো। অন্যদিকে দেখা যায় যে 53% কোনো রিকোয়ারমেন্টই মিট করে নাই। তার মানে অলমোস্ট অর্ধেক প্রজেক্টই পৃথিবীতে এরকম ফেল হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন, রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং ঠিক মতো না করার কারণে। আচ্ছা, আরো অনেক জিনিস আছে। একটা দেখা যাচ্ছে 8000টা প্রজেক্টের মধ্যে 30% প্রজেক্টই ফেল করছে মানে শেষ করার আগে, এবং অলমোস্ট হাফ ডু নট মিট কাস্টমার রিকোয়ারমেন্ট, এবং এর মধ্যে 50% কাস্টমারের কোনো রিকোয়ারমেন্টই ফুলফিল করতে পারে না। এগুলো জাস্ট রিসার্চ রিভিউ পেপার। আনক্লিয়ার অবজেক্টিভ, আনরিয়েলিস্টিক শিডিউল এবং এক্সপেকটেশন, পুয়ার ইউজার পার্টিসিপেশন, এগুলো এইটার প্রবলেম ছিল। এই জন্য প্রথম যেটা দেখো, আইডেন্টিফাই অ্যান্ড ইনভলভ, লাল কালার দিয়ে বলছি, আইডেন্টিফাই অ্যান্ড ইনভলভ দ্য স্টেক হোল্ডার। স্টেক হোল্ডার কারা? ওই যে ইউজার, ওই যে বেনিফিশিয়ারি। তোমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে এবং তাদেরকে তোমার ডেভেলপমেন্টে ইনভলভ করতে হবে, তাহলে প্রথম কাজ হয়ে গেল। those that directly influence the requirement, আইডেন্টিফাই এবং ইনভলভ দ্য স্টেক হোল্ডার। স্টেক হোল্ডার কারা? যারা ডাইরেক্টলি তোমার রিকোয়ারমেন্ট গুলোকে ইনফ্লুয়েন্স করবে। এই ক্ষেত্রে কে কে হতে পারে? কাস্টমার হতে পারে, ইউজার হতে পারে, ডেভেলপার হতে পারে। তুমি নিজেও কিন্তু একজন স্টেক হোল্ডার এখানকার। তুমি যখন এটা তৈরি করো, তুমি নিজেও এটার একটা স্টেক হোল্ডার, তোমার নিজের থেকেও তোমাকে এখানে রিকোয়ারমেন্ট দিতে হবে। কাস্টমার কারা? কাস্টমার হচ্ছে যার সাথে তুমি চুক্তি করছো, যে কোম্পানির জন্য তুমি সফটওয়্যারটা বানা দিচ্ছ, সে হচ্ছে তোমার কাস্টমার। কিন্তু
সেই কোম্পানির সফটওয়্যারটা যারা ব্যবহার করতেছে তারা হচ্ছে ইউজার। এটা হচ্ছে অ্যামাজনের মতো। ধরো তুমি অ্যামাজনের জন্য ওয়েব পেজ বানাচ্ছ, তো অ্যামাজনটা হচ্ছে তোমার কাস্টমার, তুমি ডেভেলপার, আর ইউজার কারা? পুরো পৃথিবীর মানুষ। ক্লিয়ার? হোয়াট আর দেয়ার এক্সপেকটেশন, এটা তোমাকে বের করতে হবে। প্রথম দেখো আইডেন্টিফাই, ইনভলভ করা, তারপরে তাদের এক্সপেকটেশনটা বের করা। এবং অনেক সময় এক্সপেকটেশন গুলোকে কনফ্লিক্ট হবে, মিসঅ্যালাইন হবে তোমার প্রজেক্টের সাথে, এগুলোকে তোমাকে রিজলভ করতে হবে। তারপরে অনেক সময় তোমাকে এই স্টেক হোল্ডার গুলো এমন কিছু রিকোয়ারমেন্ট দিবে যেগুলো খুব হাস্যকর, আনরিয়েলিস্টিক, আনফোকাস, ন্যারোলি ফোকাসড, এরকম টাইপের রিকোয়ারমেন্ট দিতে পারবে, কিন্তু তুমি ওগুলো ফেলে দিতে পারবে না। তুমি যেহেতু ইঞ্জিনিয়ার, তোমাকে ওগুলো নিতে হবে, পরবর্তীতে তুমি এগুলোকে ক্যাটাগরাইজ করে ফেলে দিবা, যে ডেভেলপ করতে পারলে করলাম, না করলে নাই, যেহেতু এটা নন ফাংশনাল। যেমন ধরো কেউ তোমার কোনো ইউজারের সাথে তুমি কথা বলছো, সেই ইউজার বলতেছে যে আমাকে সবগুলো মেনু বার নিচে দিতে হবে। আচ্ছা, সবগুলো মেনু বার তোমাকে নিচে দিতে হবে। এখন মানুষের কমন সেন্স হচ্ছে একটা ওয়েব পেজের মেনু বার থাকে হচ্ছে উপরের দিকে, তাই না? তো এখন কেউ কোনো ইউজার যদি নিচের দিকে চায়, তুমি কি এটা ফেলে দিতে পারবা? তুমি ফেলে দিতে পারবা না, কিন্তু তুমি এটা ডেভেলপ না করলেও চলবে, তুমি এটা নন ফাংশনালে রেখে দিবা। অথবা তুমি ধরো ভবিষ্যতে তোমাকে বললো যে না, আমাকে এমন একটা পেজ তৈরি করে দেন যেখানে বাটন থাকবে, আমি ওই মেনু টেনু পারবো না, আমাকে বাটনে ক্লিক করতে হবে। তো এখন এটা সম্ভব না, এটা তুমি নন ফাংশনালে রেখে দেবে, আনরিয়েলিস্টিক, এইটা এই ধরনের থাকতে পারে। আচ্ছা, তারপরে দেখো রিকোয়ারমেন্ট কি জিনিস, এটা একটা বোঝার বিষয় আছে। রিকোয়ারমেন্ট মনে রাখবা, রিকোয়ারমেন্ট মানে হচ্ছে হোয়াট দ্য সিস্টেম শুড ডু, নট হাউ। হোয়াট মনে রাখবা, হোয়াট, নট হাউ। হাউ কখনো, হাউ মানে হচ্ছে কিভাবে, হাউ কখনো রিকোয়ারমেন্ট বা স্টেক হোল্ডাররা তোমাকে বলবে না। হোয়াট মানে কি করতে পারে তোমার সিস্টেমটা, তোমার ওয়েব পেজটা থেকে সে কি চায়, এইটাই হচ্ছে রিকোয়ারমেন্ট। সার্ভিস দ্যাট ইট প্রোভাইডস এন্ড কনস্ট্রেন্ট অন ইটস অপারেশন, কি কি ধরনের সার্ভিস এবং কি কি ধরনের কনস্ট্রেন্ট থাকতে পারে। অ্যাকর্ডিং টু IEEE 60112 ডেফিনেশন অফ দ্য রিকোয়ারমেন্ট, এটা মুখস্থ করতে হতে পারে। রিকোয়ারমেন্টের ডেফিনেশন, IEEE ডেফিনেশন কি, সেটা বলছে কি, এটা তিনটা জিনিস। একটা হচ্ছে রিকোয়ারমেন্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা ইউজারের প্রবলেমকে সলভ করে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মাস্ট বি মেড or possessed by the system to satisfy a formal agreement, যেহেতু কাস্টমারের সাথে তোমার একটা এগ্রিমেন্ট হবে, সেখানে কি কি জিনিস থাকবে সেগুলো অবশ্যই মিট করতে হবে, এরকম জিনিসকে রিকোয়ারমেন্ট বলে। এবং 3 নম্বর হচ্ছে মজার বিষয়, 3 নম্বর দেখো, রিকোয়ারমেন্টকে কিন্তু ডকুমেন্টেড করতে হবে, মানে রিকোয়ারমেন্ট স্পেসিফাই করতে হবে। তাহলে ডকুমেন্টেড রিপ্রেজেন্টেশন অফ কন্ডিশন 1 এবং 2, তাহলে এই তিনটা হচ্ছে ডেফিনেশন। ডেফিনেশন মনে রাখার সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে এইভাবে ভাগ করে দেওয়া। IEEE 60112 ডেফিনেশন অফ এ রিকোয়ারমেন্ট হচ্ছে কি, ইউজারের প্রবলেম সলভ করতে পারতে হবে, ফর্মাল এগ্রিমেন্টে যে কথাটা ছিল সেই কথাটা মাস্ট মিট করতে হবে, তারপর হচ্ছে এই দুইটা জিনিস আবার ডকুমেন্টেড অবস্থায় থাকতে হবে। তাহলে সেইটাকে আমরা বলবো যে এটা একটা রিকোয়ারমেন্ট সিস্টেমের বেসিক টাইপ। কি রিকোয়ারমেন্ট টাইপ মনে রাখবা, রিকোয়ারমেন্ট 2 ধরনের, একটা হচ্ছে ফাংশনাল, একটা নন ফাংশনাল। ফাংশনাল কোনগুলো, যেগুলো সরাসরি সার্ভিসকে স্টেটমেন্ট দেয়, হাউ সিস্টেম রিঅ্যাক্টস টু দ্য ইনপুট। আচ্ছা, একটা লগইন পেজ তৈরি করতেছো, সেখানে বলতো সেখানে রিকোয়ারমেন্টটা কি, লগইন পেজের এই যে হাউ সিস্টেম রিঅ্যাক্টস টু ইনপুট, এটা হচ্ছে ধরো লগইন পেজে দুইটা বক্স রাখছো, একটা বক্সের নাম দিছো নেম আর একটা বক্সের নাম দিছো হচ্ছে পাসওয়ার্ড। এখন কেউ যদি নেমের ভিতরে গিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 নাম্বার দিতে থাকে, তোমার সিস্টেম কি করা উচিত বলো? কেউ কি ক্লাসে নাই? স্যার এটা চেক করে বলবে যে এটা নেমের মধ্যে নাম্বার ইউজ না করতে। ডেফিনেটলি এইটাই হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্ট। তুমি দেখো, তুমি লগইন পেজে নেম লিখে দিছো, কিন্তু তোমাকে এই অপশন রাখতে হবে, কারণ পৃথিবীতে সব ইউজার তোমার মতো বুদ্ধিমান নাও হতে পারে। সে নেমের জায়গায় নাম্বার, তারপর বিভিন্ন সিম্বল এগুলো টাইপ করা শুরু করছে। তাহলে কি এটা তখন সাথে সাথে সিস্টেম কি দেয়া দরকার, একটা রিঅ্যাকশন দেয়া দরকার না, যে তুমি নেমেই টাইপ ইট আলফানিউমেরিক ক্যারেক্টার অর সামথিং লাইক দ্যাট, নেমের মধ্যে, তাই না? আলফানিউমেরিক
দেয়া দরকার। সেখানে নাম্বার দিয়ে তো রোবটের নাম হয়, নাম্বার দিয়ে কি মানুষের নাম হয়? তো সেই জন্য এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে যে কোনটা ফাংশনাল কোনটা নন ফাংশনাল। তারপরে হাউ সিস্টেম বিহেভ ইন এ পার্টিকুলার সিচুয়েশন, একটা পার্টিকুলার সিচুয়েশনে সিস্টেমটা কিভাবে বিহেভ করবে, এগুলো বিভিন্ন সময় ট্রানজাকশনাল সাইট গুলোতে এগুলো হয়। যে সাপোজ ফর এন এক্সাম্পল তুমি এমন একটা সাইট ডিজাইন করতেছো যে সাইটে যখন ধরো ভুলে একটা ডিজিট তুমি ভুল দিচ্ছ, তখন তোমার সিস্টেমটা আসলে কি করা উচিত, কিরকম রিঅ্যাকশন দেওয়া উচিত, এগুলো এখানে থাকবে ফাংশনাল রিকোয়ারমেন্টে। নন ফাংশনাল রিকোয়ারমেন্ট কোনগুলো, যেমন ধরো সিকিউরিটি ইস্যু, ব্যান্ডউইথ, তারপরে হাবিজাবি কালার যা আছে এগুলো হচ্ছে নন ফাংশনাল। কনস্ট্রেইন অন সার্ভিস, যেমন টাইমিং, কোয়ালিটি, কতক্ষণ সময় নেই লোড হতে, তারপরে এটার কোয়ালিটিটা দেখতে কেমন। দেখা যাবে যে তুমি ফাংশনাল রিকোয়ারমেন্ট পারফেক্টলি সব সুন্দর করে দিছো, এটা কম্পিউটার সায়েন্সের প্রজেক্টের জন্য তুমি ফুল মার্কস পাবা। কিন্তু তুমি ধরো কোম্পানির জন্য বানাচ্ছ, সেখানে তুমি টাইমিং কোয়ালিটি গুলো খেয়াল করো নাই, তাহলে তুমি ওখানে ওখানে যদি আমাকে ইভালুয়েট করতে দেয়, আমি তোমাকে নাম্বার দিতে পারবো না, কারণ তুমি ওখানে নন ফাংশনাল রিকোয়ারমেন্টকে সবসময় তুমি বাদ দিতে পারবা না। বলবা যে স্যার নন ফাংশনাল দেখে যেহেতু ল্যাবের পরীক্ষা এই জন্য আমি করি নাই, তাইলে ঠিক আছে আমি মেনে নিব। কিন্তু তুমি যখন ইঞ্জিনিয়ার হিসেবে কারোর জন্য ডেভেলপ করতে যাবা, তখন তোমাকে নন ফাংশনাল এগুলো দেখতে হবে। সেখানে সিকিউরিটি ঠিক আছে কিনা, সেখানে যে কোনো পাসওয়ার্ড দিলে যদি ঢুকে যায় তাইলে কি এটা হইলো। তারপরে হচ্ছে যে ধরো ব্যান্ডউইথ ইস্যু থাকতে পারে। এই নন ফাংশনাল রিকোয়ারমেন্ট গুলো এগুলো আবার ইউনিট ওয়াইজ ফলো করা হয় না, এগুলো অ্যাপ্লাইজ অ্যাজ এ হোল, মানে পুরো সিস্টেম ওয়াইজ ফলো করা হয়। আচ্ছা, রিকোয়ারমেন্টস আর কালেক্টেড ইটারেটিভলি এবং চেঞ্জ কি টু রিকোয়ারমেন্ট ডেফিনিশন। এই দেখো, রিকোয়ারমেন্ট ডেফিনিশনের ক্ষেত্রে মূল ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে নেগোসিয়েশন। নেগোসিয়েশন কেন ইম্পর্টেন্ট? কারণ তুমি যখন ডেভেলপার হিসেবে কাস্টমার বা ইউজারের সাথে বসবা, তখন এই কাস্টমারের সাথে তোমাকে নেগোশিয়েট করতে হবে যে আপনি এগুলো চাচ্ছেন, এগুলো তো আসলে এখানে সম্ভব না, আমরা এইটা করতে পারবো, আপনি এইভাবে চাচ্ছেন, আমরা এইভাবে করবো। সে বললো যে ইমেল দিয়ে খুললে হবে না, লগ ইন করতে হবে, ইমেল দিয়ে খুললে হবে না। অথবা সে যদি তোমাকে বলে যে আমি ক্রেডিট কার্ড দিয়ে টাকা নিব, কিন্তু ক্রেডিট কার্ডের নাম্বার নিব না, সিসিভি একটা নাম্বার আছে 3 ডিজিটের ক্রেডিট কার্ডের পিছনে থাকে, ওইটা নিব না, তখন তোমাকে বুঝাইতে হবে না, নেগোশিয়েট করতে হবে না। এই যে এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস রিকোয়ারমেন্ট কালেকশন। সিনারিও বেসড ডিসকভারি, আমি যেটা বললাম, কাস্টমার ইউজারের সাথে তুমি সিনারিও ক্রিয়েট করে দিবা, সেখান থেকে তুমি ডিসকভার করবা যে সে আসলে কি চায়। তারপর হচ্ছে ক্লিয়ার ডেফিনেশন অফ কনটেক্সট এবং কনস্ট্রেইন্ট, তোমাকে ক্লিয়ারলি ডিফাইন করে দিতে হবে যে কোন কনটেক্সটে তুমি এটা তৈরি করতেছো, কাদের জন্য তৈরি করতেছো। তুমি ধরো ভেটেরিনারি ডক্টরের জন্য একটা ওয়েব পেজ ডিজাইন করতেছো, সেখানে যদি সব ওষুধের নাম দিয়ে রাখো যেসব মানুষ খায় ওষুধ সেগুলো, তাইলে কি হবে? ভেটেরিনারি বুঝো, পশু পাখির জন্য ধরো একটা প্যাট অ্যানিমেলের জন্য একটা ওয়েবসাইট তৈরি করতেছো, সেখানে তুমি দিয়ে রাখছো হচ্ছে মানুষের খাবার, তাইলে কনটেক্সট এবং কনস্ট্রেইন্ট এগুলো তোমাকে বুঝাইতে হবে, সিনারিও এইভাবে বুঝাইতে হবে। আচ্ছা, এইভাবে তারপরে তুমি রিকোয়ারমেন্ট গুলোকে কালেক্ট করবা। তারপর রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, মানে রিকোয়ারমেন্ট গুলোকে তুমি কিভাবে লিখে রাখবা, প্রসেস অফ রাইটিং ডাউন দ্য ইউজার এবং সিস্টেম রিকোয়ারমেন্ট ইন এ রিকোয়ারমেন্টস ডকুমেন্ট, একটা রিকোয়ারমেন্টের কাগজে এটা লেখা। ইউজার রিকোয়ারমেন্ট ইউজারের জন্য শুড বি আন্ডারস্ট্যান্ডেবল টু দ্য ইউজার, এমন ভাবে লিখবা যাতে মানুষ সেটা পড়ে বুঝতে পারে। তারপরে হচ্ছে অ্যাভয়েড নোটেশন, ওই লিখার সময়, ইউজার রিকোয়ারমেন্ট লিখার সময় কোনো নোটেশন ব্যবহার করবে না, সিম্পল টেবিল ব্যবহার করতে পারো, ফর্ম ব্যবহার করতে পারো, গুগল ফর্ম ব্যবহার করে আমরা রিকোয়ারমেন্ট কালেক্ট করতে পারি, টেবিল ব্যবহার করে কালেক্ট করতে পারি, এইটাই। নোটেশন ব্যবহার করা যাবে না, যেসব নোটেশন নর্মাল ইউজার বুঝবে না সেগুলো তুমি ব্যবহার করলে সে আসলে এই ডকুমেন্টেশন কাজে লাগবে না। আর সিস্টেম রিকোয়ারমেন্ট হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের জন্য, এখানে তুমি নোটেশন ব্যবহার করতে পারো, এখানে তুমি ফ্লো গ্রাফ ব্যবহার করতে পারো, কারণ সফটওয়্যার ইঞ্জিনিয়ার তো এগুলো আসলে বুঝে। স্টার্টিং পয়েন্ট অফ এ সিস্টেম ডিজাইন, কোথা থেকে শুরু হচ্ছে কোথায় গিয়ে এন্ড হবে, ফ্লো গ্রাফ দেখছো না, এগুলো তুমি এখানে লিখতে পারো। হাউ সিস্টেম প্রোভাইডস দ্য সার্ভিস, কিভাবে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম গুলো, সিকোয়েন্স ডায়াগ্রাম গুলো, ইউজ কেস ডায়াগ্রাম গুলো, এগুলো এক ধরনের সিস্টেম রিকোয়ারমেন্ট। আচ্ছা, এই ডকুমেন্টেশন করার জন্য বিভিন্ন ওয়ে আছে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, এই যে
ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ স্পেসিফিকেশন, সেটা হচ্ছে যে স্টোরি আকারে লেখা যায়, আইটেমাইজড করে লেখা যায়, মানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এইভাবে লেখা যায়। একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট তুমি তৈরি করে যে কোনো ফরম্যাটে যদি স্টোরি আকারে বা আইটেম করে লিখো তাহলে হবে। বাজারের লিস্ট যেরকম করে ওরকম। ডিস্টিংগুইশ বিটুইন ম্যান্ডেটরি এবং ডিজায়ারেবল রিকোয়ারমেন্ট, এর ভিতরে আবার তুমি আলাদা 2টা পার্ট করতে পারো যে এগুলো অবশ্যই দরকার, এগুলো না হলেও চলে, ডিজায়ারেবল এরকম। ডোন্ট ইউজ টেকনিক্যাল ওয়ার্ড, এই ধরনের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ স্পেসিফিকেশনে কখনো টেকনিক্যাল ওয়ার্ড ব্যবহার করবা না। তারপরে অ্যাসোসিয়েট রেশনাল উইথ ইচ রিকোয়ারমেন্ট, প্রত্যেকটা রিকোয়ারমেন্টের সাথে যুক্তি থাকবে যে কেন আমি এই রিকোয়ারমেন্টটা কে স্ট্যান্ডার্ড ধরতেছি, ম্যান্ডেটরি ধরতেছি, এইভাবে। আচ্ছা, এখন আমি স্ট্রাকচারড স্পেসিফিকেশনের মধ্যে আছে ডেসক্রিপশন, ইনপুট, আর একটা হচ্ছে 2 ধরনের স্পেসিফিকেশন আছে, একটা ন্যাচারাল আর একটা স্ট্রাকচার। এখন দেখো বেশিরভাগ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বেশিরভাগ রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়াররা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ স্পেসিফিকেশন করে, কারণ এটা ইজি। আর স্ট্যান্ডার্ড ফরম্যাটটা কিরকম, এইটাতে ডেসক্রিপশন লিখতে হয়, ইনপুট কি হবে, আউটপুট কি হবে এটা লিখতে হয়, তারপরে ডেসক্রিপশন অফ দ্য অ্যাকশনটা কি হবে এটাও লিখতে হয়, মানে এইটা একটু স্ট্রাকচার্ড অবস্থায় থাকে। তারপরে ওই রিকোয়ারমেন্টটার প্রি কন্ডিশন কোনটা, পোস্ট কন্ডিশন কোনটা, এগুলো লিখতে হয়। তা আমি এতদূর পর্যন্ত যাব না, আজকে এই 3 নম্বর স্লাইড পর্যন্তই পড়াচ্ছি। কিন্তু তোমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখন তুমি যে প্রজেক্টগুলো করতেছো সেই প্রজেক্টগুলোর জন্য তুমি রিকোয়ারমেন্ট কি কি কালেকশন করছো সেগুলোকে এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ স্পেসিফিকেশনে তুমি লিখে রাখছো কিনা। এটা আমি যখন ল্যাবে আসব তখন তোমাদের থেকে আমি জানতে চাই, বা তোমরা আমাকে দেখাতে হবে। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে বলো তো ল্যাবের জন্য তাহলে কি দেখাইতে হবে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এ অ্যাট লিস্ট মিনিমাম? মিনিমাম কি দেখাতে হবে? আমি এই চ্যাট লিখতেছি, দেখো ওখানে লিখতেছি, এক হচ্ছে যে তুমি স্টেক হোল্ডার্স লিস্ট, এটা দেখাতে হবে। তোমার স্টেক হোল্ডার কারা কারা সেটা আইডেন্টিফাই করতে হবে। সেকেন্ড হচ্ছে এই স্টেক হোল্ডারদের রিকোয়ারমেন্ট গুলো ফাংশনাল এন্ড নন ফাংশনাল, এভাবে ক্যাটাগরাইজ থাকতে হবে। আর থার্ড হচ্ছে এগুলোকে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ এনএলপি আর কি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ এনএলএস, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ স্পেসিফিকেশনে এই রিকোয়ারমেন্ট গুলোকে ডকুমেন্টেশন করতে হবে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমি তোমাদেরকে ওই স্লাইডটা দিয়ে দিচ্ছি এখনই, তোমাদের যে 2টা ইমেল আছে সেই 2টা ইমেলে। আর হচ্ছে আগামীকালকে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ রাত্রে 9টায় আরেকটা অনলাইন ক্লাস নিতে। তাহলে তোমাদের রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং শেষ হয়ে যাবে। তারপরে আশা করতেছি আগামী সপ্তাহে আবার ফিজিক্যালি ক্লাস নেব। আর এখন আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে যে তোমরা যারা আজকে ক্লাসে অ্যাটেন্ড করছো সবাই চ্যাট বক্সে তোমাদের আইডি নাম্বারটা টাইপ করে দিয়েছো? জি স্যার। আচ্ছা, আমি হ্যাঁ বলো। না স্যার, জি স্যার বলছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি এখন ক্লাস শেষ করছি। আমি তোমাদেরকে লাস্টে বলি, এখন পর্যন্ত আমি শেষ পর্যন্ত আমি ছাড়া 57 দেখতে পাচ্ছি পার্টিসিপেন্ট। আশা করি তোমরা 57 আইডি থাকবে এখানে। আর এখানে চ্যাট বক্সে আমি 2টা মেসেজ দিয়েছি, ওই 2টা মেসেজ তোমরা অবশ্যই মাথায় রাখবা। নেক্সট ল্যাব ক্লাসে আমি দেখতে চাই, তোমাদের তো টিম আছে, আমি চাই যে তোমরা টিম থেকে টিম লিডার যে থাকো সে অলরেডি আজকেই একটা দায়িত্ব দিয়ে দাও যে এইগুলো স্যারকে দেখাতে হবে যে স্টেক হোল্ডারের লিস্ট, মানে আমার প্রজেক্টের কারা কারা
স্টেক হোল্ডার, যে 3 ধরনের স্টেক হোল্ডার আছে তাদেরকে আইডেন্টিফাই করা এবং তারা আসলে কি কি রিকোয়ারমেন্ট দিতে পারে। এখন এই রিকোয়ারমেন্ট গুলো আমি বলছি যে তোমরা নিজেদের মধ্যে নিজেরাই ইউজার, নিজেরাই ডেভেলপার এভাবে কল্পনা করে রিকোয়ারমেন্ট গুলো লিখতে হবে, ডকুমেন্টেড করতে হবে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে নাম্বার ওয়াইজ। তারপরে সেখান থেকে তুমি টিক মার্ক দিতে পারো, 2টা টেবিল করতে পারো যে এগুলো ফাংশনাল, এগুলো ম্যান্ডেটরি, এগুলো ডিজায়ারেবল, এগুলো একদম নন ফাংশনাল, এগুলো হচ্ছে এভাবে করে তুমি জাস্ট ডকুমেন্টেড করবে। ঠিক আছে, আজকে এখানে শেষ করছি, তাহলে শেষ করব ক্লাস। জি স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ সবাই যারা জয়েন করছো কষ্ট করে, থ্যাংক ইউ। কালকে আবার দেখা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।